উপস্থিত আমার দাদারা, আমার মায়েরা, আমার ভাই বোনরা, আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধানন্দিত রাও জয়গুরু। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি বিশেষ একটা কারণে। আমি গত কনফারেন্সে আমার পরিবার নিয়ে দেওঘর গেছিলাম। যাওয়ার সময় অহেতুক ঠাকুরের একটা দয়া আমাদের পরিবারের উপরে পড়েছিল। সেটা আচার্যদেব বলেন নিজের জীবনের দয়ার কাহিনী ঠাকুরের কাছে বলতে, কিন্তু আমি একটু সংযত ছিলাম যে তিনি অহেতুক দয়াটা করেছেন আমাকে। ঠিক আছে, আমার মধ্যেই সীমাবদ্ধ, আমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাক, বা আমি যে কয়জনকে বলেছি তাদের মধ্যেই সীমাবদ্ধ থাক, কিন্তু এই ঘটনাটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে পরিবেশিত হচ্ছে। হয় আমি ভাবলাম না, এই ঘটনাটা আপনাদের কাছে জানানো দরকার। আমি গত 29 তারিখে, কনফারেন্স হচ্ছে 31 এবং 31 ডিসেম্বর 1 জানুয়ারি, আমি 29 তারিখে এখানে আমি আমার স্ত্রীকে নিয়ে দেওঘর রওনা হচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বসেই শুনলাম রাস্তার রিপেয়ারিং হচ্ছে, এটা ইয়েতে যাবে না, বর্ধমান যাবে না, এটা ব্যান্ডেল হয়ে চলে যাবে। আমার বর্ধমান থেকে আবার যশোরের টিকিট কাটা ছিল। যাই হোক, আমরা আমাদের গুরু ভাই রেলের বন্ধুদেরকে জানালাম, তারা আমাকে আবার হাওড়া থেকে অন্য একটা ট্রেনে টিকিট কেটে ফেটে দিচ্ছেন। গেছি আমি লান্ডিং অব্দি কোন স্টেশনে নামিনি। লান্ডিং যখন নামলাম, গাড়িটাকে ঢুকলো, খিদেও পেয়েছে। আমার একটা বোধ অভ্যাস, আমি জল পর্যন্ত বাড়ি থেকে নিয়ে যাই না, রাস্তাতে কিনি খাই, ফেলে দিই, বোতল ফেলে দিই, খাবার কিচ্ছু নেই আমার সঙ্গে। আমার স্ত্রীও আছে ডায়াবেটিক পেশেন্ট। তো নেমে আমি ওখানে দেখবেন প্লেন দোসার একটা দোকান আছে, সেখানে পেঁয়াজ রসুন ছাড়া সম্বর টম্বর বানায়। আমি ওইখানটায় গিয়ে একটা দোসা আমি খেয়েছি, খেয়ে আরো 2টা দোসা নিয়েছি যে আমার মিসেসের জন্য। আমি ট্রেনে এসে মিসেসকে যখন দিলাম, মিসেস বলছে যে গাড়িটা চলুক তারপর খাবো। গাড়িটা যখন চলতে শুরু করলো, প্যাকেটের মধ্যে দোসা না পিঠা বুঝা গেল না, সমস্ত একাকার হয়ে একটা কিরম লেটবেট অবস্থা। দেখে ও খেতে পারলো না, আমারও আর খাওয়ার স্পৃহা হলো না। লান্ডিং থেকে গাড়ি ছাড়লো, আমি ঘুমিয়ে গেছি, আমার স্ত্রীও ঘুমিয়ে গেছে, উপরের বাক্যে আমি নিচে। গুয়াহাটি হঠাৎ স্টেশনের মধ্যে গাড়িটা থামানো, গাড়িতে হই হুল্লোড় হচ্ছে। দেখি একটা ফ্যামিলি আমাদের ওখানে এসে আমাদের কম্পার্টমেন্টে আমাদের সিটের পাশে এসে উঠেছে, বাচ্চা ছিল, কেচারমেচার করছে। আমার ঘুম ভেঙেছে, অটোমেটিকলি বাথরুমে যাওয়ার একটা প্রবণতা পেলাম। আমি বাথরুমে গেছি, গিয়ে দেখি গাড়িটা দাঁড়ানো গুয়াহাটি প্ল্যাটফর্ম। যেখানটায় দাঁড়ানো তার একদম অপোজিটে আপনারা দেখবেন গুয়াহাটি প্ল্যাটফর্মটা, নতুন প্ল্যাটফর্মটা উঁচু, আর পুরনো আমাদের এই যে দোসা বিস্কুটের এগুলো একটু নিচুতে, সিঁড়ি দিয়ে নামতে হয়। আমি ভাবলাম কতক্ষণ গাড়ি এসে দাঁড়িয়েছে, খবর নেইনি, বোকার। আমি ভাবলাম যে ওইখানে দোসার দোকানের সামনে দেখবেন তো একটা বিস্কিটের দোকান আছে, আমি 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিই, রাস্তায় খাবো, খিদেও পেয়েছিল। আমি যখন লোকটাকে গিয়ে বলেছি যে আমাকে 2 প্যাকেট বিস্কিট দাও, ঘাড় ঘুরে দেখছি ট্রেন ছেড়ে দিচ্ছে। কতক্ষণ দাঁড়ানো জানি না, ট্রেনটা ছেড়ে দিচ্ছে। ট্রেনটা যেই ছেড়েছে, আমি বিস্কুট না নিয়ে যখন দৌড়াতে গেছি, ঠিক তখনই এই সিঁড়িতে ওঠার সময় আমি হুচুট খেয়ে পড়ে যাই। আর আর্থ্রাইটিসের এমনিতেই প্রবলেম আছে, আমি এত জোর পড়েছি, আমি সামনে একটা স্টিলের রেলিং ছিল, এই রেলিংটা ধরে ও ডান পায়ের উপর ভর দিয়ে আমি আর দাঁড়াতে পারছি না দেখে আমি ঠিক আমার বডিটাকে মাটির উপরে ছেড়ে দিয়েছি। আমি মাটিতে উপুর হয়ে আছি। 3-4টা ছেলে এসছে, দাদা কি হলো, আমাকে নিয়ে ওই দোসার দোকানের সামনে একটা চেয়ারে বসালো, আর আমি আমার চোখের সামনে দেখছি গাড়িটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। আমার সঙ্গে আমার মোবাইল নেই, আমার সঙ্গে কয়েকটা টাকা বিস্কিট কেনার জন্য। আমি ঘুমিয়েছিলাম তো, মোবাইল আমার সিটে, সমস্ত কিছু সিটে, কয়েকটা টাকা আমার পকেটে, আর কিচ্ছু নেই। তাকিয়ে আছি, গাড়িটা চলে গেল। কিন্তু আমি যে কিছু করব, আমি দাঁড়াতে পারছি না ডান পায়ের উপর ভর দিয়ে।
ওই ছেলেগুলো ওই দোসার দোকান থেকে কিছু বড় ফেলে প্রায় 8-10 মিনিট মেসেজ করার পর আমি যেন দাঁড়াতে পারলাম, গেলাম স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টারের কাছে যখন গেছি তখন সেটা কামাখ্যা স্টেশনও ছেড়ে চলে গেছে। আমার স্ত্রী ট্রেনে ঘুমে, সে জানেই না আমি যে ট্রেনে নেই। এখন আমার মোবাইলও নেই। ঠাকুরের আমার হঠাৎ, আজ থেকে বছর দেড়েক আগে আমার হঠাৎ কেন মনে হয়েছিল আমি কারোর নাম্বার, আপনাদের প্রত্যেকের নিজের নাম্বারটা ছাড়া আর কারোর নাম্বারে আমরা এখন আজকে মুখস্থ করি না, মোবাইলে তো আছেই। আমি কেন কে জানি আমার মধ্যে একটা ইনটিউশন এলো যে আমার মিসেস এর মোবাইল নাম্বারটা জেনে রাখা দরকার। আমার ওই একটা নাম্বারই মনে ছিল। আমি যখন স্টেশন মাস্টারের কাছে গেছি, স্টেশন মাস্টার বলছে আমি গাড়ি তো কোথাও আটকাতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। গাড়ির রঙ্গিয়াতে গিয়ে যাবে, আমি এক কাজ করতে পারি, আপনার স্ত্রীকে খবর পাঠাতে পারি টিটিকে দিয়ে যে সে রঙ্গিয়াতে নেমে যায়। সে রঙ্গিয়াতে নেমে যায়, আপনি এখান থেকে গাড়ি করে গিয়ে রঙ্গিয়া থেকে ওকে আবার গুয়াহাটি চলে আসেন, কালকে আমি কোনো একটা ট্রেনে আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিতে পারি। আমি যখন এই ধরনের কথা নিয়ে চিন্তা করছি তখন আমাকে বলছে আপনার মিসেস জানে না? আমি বললাম না, জানে না, আমার মোবাইল তো আমার কাছে নেই। বলছে আমার মোবাইলটা নিন, আমার মোবাইলটা নিয়ে আপনি আপনার স্ত্রীকে জানান। আমি যখন আমার স্ত্রীকে ফোন করছি তখন ও আননোন নাম্বারটাকে ধরছে না। আমি 2-3 বার ফুল রিং হয়ে কেটেছে, ধরেনি। তারপরে 3 নম্বর বার না 4 নম্বর বার যখন ফোন করেছি, ও বলছে কি তুমি গাড়িতে নেই? আকাশ থেকে পড়েছে, ঘুমে তো আকাশ থেকে পড়েছে। আমরা কোনো টেনশন নিও না, আমি এসে তোমাকে নিয়ে যাব। রঙ্গিয়াতে গাড়ি থামবে, গাড়িতে যখন থামবে তোমাকে টিটিরা নামিয়ে দেবে। আমাদের গুরু ভাইরা আরো ছিল 7-8 জন, ওরা আমাদের কম্পার্টমেন্টে না, আমাদের এসি কম্পার্টমেন্ট, ওরা 7-8টা কম্পার্টমেন্টের পেছনে। তখন আমি ওকে বলছি যে তোমার আমার মোবাইলের মধ্যে দেখো এরকম করে পাপি নামে সেভ করা আছে, পাপি দলুগ্রাম বলে আমাদের গুরু ভাই সেভ করা আছে, তুমি তাকে টেলিফোন করো। ও আমাদের মোবাইল লক থাকে, ও আমাকে, আমি আমারটা জানি, ও আমারটা জানে লক খোলা, কিন্তু কিপ্যাড ছিল বাংলায় লেখা। আমি কোথাও হয়তো মেসেজ করছিলাম, ওটাকে বাংলা, আমি বললাম তুমি বাংলা থেকে ইংলিশে নিতে পারবে না। মাথাটাকে ঠান্ডা রাখছি, রেখে ওকে দিচ্ছি। বলছে আমি এখন কি করবো? বলি তুমি রঙ্গিয়াতে নেমে যাও, আমি রঙ্গিয়া এসে নিয়ে যাব। ওই স্টেশন মাস্টার একজন ভদ্র মহিলা, উনি এসে আমাকে একজন লুক দিলেন, দিয়ে বললেন আপনাকে একটা গাড়ি দিয়ে দিচ্ছি, আপনি ওই গাড়ি করে রঙ্গিয়া চলে যান। রঙ্গিয়া গিয়ে আপনার মিসেসকে নিয়ে আপনি আবার গুয়াহাটি চলে আসেন। রঙ্গিয়াতে রাত্রেবেলা থাকার মতন কোনো ভালো হোটেল পাবেন না, আপনি গুয়াহাটিতে চলে আসেন। আমাকে একটা গাড়ি ঠিক করে দিলেন। পকেটে কিন্তু আমার পয়সা নেই, 400 টাকা পকেটে, গাড়ি ভাড়া করেছি 2000 টাকায়। যাই হোক, আমি বললাম গিয়ে যদি আমি রঙ্গিয়াতে আমার মিসেসকে দেখি, ওর ওখানে তো আমার সমস্ত কিছু আছে, আমি দিয়ে দেবো। গাড়ি চলছে, আমি ব্রহ্মপুত্র নদী পার হয়েছি, চাংসারি যেখানটায় আমাদের উৎসব হবে সেই জায়গাটা পার হয়েছি। জায়গাটা পার হওয়ার পর সেই টিটিকে স্টেশন মাস্টার ফোন করে বলেছিলেন যে এই কম্পার্টমেন্টের এত নম্বর পেশেন্টের হাজবেন্ড গুয়াহাটিতে, ভদ্রমহিলা একা যাচ্ছে, আপনি কেয়ার নেবেন। এই ভদ্রমহিলা গিয়ে আমার মিসেস এর সঙ্গে যোগাযোগ করেছেন, ভদ্রমহিলাকে বলছেন আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সেফলি রঙ্গিয়াতে নামিয়ে দেবো, স্টেশন মাস্টার আপনার খেয়াল রাখবে, আপনাকে আপনার হাজবেন্ডের হাতেই তুলে দেওয়া হবে। তার মানে আমার এই ট্রেনটা যাচ্ছি না, এই ট্রেনে তো আমাদের রাজ্যে আমার কোনো কথাই নেই, আমরা নেমে পড়বো। কিছুক্ষণ পর ভদ্রলোক ফোন করছেন যে আপনার এখান থেকে রঙ্গিয়া যেতে কতক্ষণ লাগবে? আমি কি করে বলবো, আমি তো বাই রুট কখনো রঙ্গিয়া যাইনি। বলে ড্রাইভারকে দেন। ড্রাইভারকে যখন দেওয়া হয়েছে, ড্রাইভার বলছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। তখন বলছে তাহলে পাবে না, আমাদের গাড়ি আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রঙ্গিয়াতে ঢুকবে। আমাকে আবার ফোন দিচ্ছে, দিয়ে বলছে আপনি চিন্তা করবেন না, স্টেশন মাস্টারের ঘরে আপনার স্ত্রী থাকবে। যাচ্ছে, গাড়ি চলছে। আবার কিছুক্ষণ পর টিটি ফোন করেছেন যে আপনি কোথায়? আমি তো বলতে পারবো না। বলছে ড্রাইভারকে দেন। ড্রাইভারের ফোন নাম্বারটা আমি মেসেজ করে রেখেছিলাম মিসেস এর কাছে এবং টিটির কাছে। আমি যে গাড়িতে যাচ্ছি তার নাম্বার দিয়ে মিসেসকে ফোন করে বলেছি আমি এই গাড়িতে যাচ্ছি, এই নাম্বারে ফোন করলে তোমরা আমাকে পাবে, ড্রাইভারের নাম্বারটা। ওইখানে যাচ্ছি, তখন আমাকে বলছে যে আপনারা কত দূর বাকি। তখন আমি বললাম ড্রাইভারকে দিচ্ছে, ড্রাইভার বলছে
আমি 15 মিনিটের মধ্যে রঙিয়াতে ঢুকে যাব। উঠে তুমি আস্তে আস্তে যাও, আমাদের গাড়িটা কোনো একটা না জানার স্টেশন, যে আমাদের ওইদিকে যা চাংসারির পর হচ্ছে আপনার এই চারিয়ালি, এই ট্রেন মানে নাম করা স্টেশনের মধ্যে, এইসব কোনো স্টেশনে নয়। হঠাৎ একটা অন্ধকার রাস্তার মধ্যে একটা ট্রেনের মধ্যে একটা স্টেশনের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না, ওইখানটায় গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে যদি রওনা হই তাহলেও আরো আধা ঘন্টা সময় লাগবে। তোমরা আস্তে আস্তে যাও। গাড়ি গিয়ে আমি যখন ঢুকলাম তখন আমার কাছে টাকা নেই, গাড়িওয়ালাকে এখন টাকা দিতে হবে। গাড়ি রাস্তায়, আমি জানি এখন আমি এই ট্রেনটাকে ধরতে পারবো, পারমিতে আসবে, আমি ধরতে পারবো। তারপরে যাই হোক, ওই যে আমাদের গুরু ভাই বন্ধুরা ছিল, ওরা জিপে করে, আমার জিপে ফিপে এগুলো আমার কিছু নেই, আমার এটিএম কার্ডও নেই, জিপে ফিপে আমার নেই। তো ওদেরকে বলে ওই জিপে করে ওদেরকে ওই ড্রাইভারকে পেমেন্ট করানো হয়েছে। আমি বসে আছি, কিছুক্ষণ পর গাড়ি এলো, আমি চলে এলাম। আমার দেওঘর পৌঁছানোর পর আমি আরো প্রায়শই একসঙ্গে গিয়ে আচার্যদেবকে প্রণাম করি। এবার ও আগে গিয়ে যখন প্রণাম করেছি, পরে ঘটনাটা করেছে। আমি তার কিছুক্ষণ পর গিয়ে যখন প্রণাম করেছি, তখন দাদা বলছেন যে দেখে চলতে পারেন না। আমি বললাম আগে দেখেই তো চলছিলাম, সিঁড়িতে হুঁচট খেয়ে গেছি। বলছে ঠাকুরকে বলে আপনাকে আরো 2টা চোখ দিতে হবে, একটা আজ্ঞা চোখে আর একটা হাঁটুতে, যাতে আর হুঁচট খান না। কিন্তু এরপরে এটা একটু যোগ করলেন, তারপরে বলছেন দেখেন ঠাকুরকে, ঠাকুরের আপনাকে রক্ষা করতে কত প্রোগ্রাম করতে হয়েছে। আপনার মন বলছিল আপনি দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে পারবেন, কিন্তু আপনার বয়স এবং আপনার শরীর সেটা পারছে না। আপনি যদি গিয়ে ট্রেনের হ্যান্ডেলটা ধরতেন, তাহলে এই দেহ, আপনি আপনার এই ভাঙা হাঁটু নিয়ে উঠতে পারতেন না। তাই ঠাকুর কি করলেন, আগে হুঁচট খাইয়ে দিলেন, আগে হুঁচট খাইয়ে আপনাকে মাঝ রাস্তায় দাঁড় করালেন, যাতে আপনি গিয়ে হ্যান্ডেলটা ধরতে না পারেন। আপনি যদি হ্যান্ডেল ধরতেন, ট্রেনের নিচে পড়ে কাটা পড়তেন। তারপরে কোনো একটা অজানা স্টেশনে গাড়িটাকে 2 ঘন্টা, আমি যখন গাড়িটাকে দাঁড় করালাম না, আমাদের পিছন পিছন অবদাসাম কাঞ্চনজঙ্ঘা দাঁড় করি, অবদাসাম রঙিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন গাড়ি চলে যাচ্ছে। কিন্তু এইটা কেন দাঁড়ানো, রঙ্গিয়া স্টেশনের সামনে বলছে কেন, কি জন্য দাঁড়ানো আমি বলতে পারছি না। টিটি বলতে পারছে না এই গাড়িটা কি ধরনের, কিসের জন্য দাঁড়ানো। প্রায় 1.5 ঘন্টার মতো গাড়িটা এই জায়গাটার মধ্যে দাঁড়ানো, কেউ বলতে পারে না এটা কি। আচার্যদেবের সঙ্গে যখন কথা বলছিলাম, সিপাহীদা শুনছিলেন, সিপাহীদা তখন বলছেন আলোচনায় লিখেন। ঘটনাটা তাই শেষ হয়ে যায়নি, এই ঘটনাটা বলে আচার্যদেবের এখান থেকে আমরা ওই কনফারেন্স করে চলে এসেছি। আবার দেওঘর থেকে আমি বর্ধমান আসবো, বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘায় শিলচর আসবো। বর্ধমান এসে পৌঁছেছি রাত্র 4:30, আর বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘা আসবে 8:30, 4 ঘন্টা আমাদের দাঁড়াতে হবে। আমি অন্য কোনো গুরু ভাই আছে কি নাই আমি আমরা খবর নিই না, আমি আর ও আছি, প্রার্থনা করেছি, স্থগিত করেছি, তারপরে লিকার খেয়েছি। 4 ঘন্টা ধরে আমরা স্টেশনে বসা। আমার মিসেস অসুস্থ, আমি অসুস্থ, কোনো প্রবলেম নেই। 8:10 আগে অ্যানাউন্সমেন্ট হলো, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট হলো গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমি আমার এই হাঁটু নিয়ে লাগেজ নিয়ে যেতে পারবো না, একটা কুলি ঠিক করেছি যে আমাকে 2 নম্বর প্ল্যাটফর্মে এই কোচে নিয়ে উঠিয়ে দিয়ে আসবে। আমি যখন ওকে নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে হাঁটছি, হঠাৎ মিসেস বলছে আমার শরীর ভালো লাগছে না। কি হচ্ছে, আমার সম্পূর্ণ হাত চুলকাচ্ছে, আমার মুখ গাল চুলকাচ্ছে। বলতে বলতে দেখি না মুখ দুটো এগুলো ফুলে গেছে, ঠোঁটটা ফুলা ফুলা। আমরা তুমি কোথাও কিছু খেয়েছো, কোথাও গেছিলে? বলে না আমি কোথাও কিছু খাই তো নেই, তোমার সঙ্গে চাল লিকার খেয়েছি আর বিস্কিট খেয়েছি, আমি টয়লেটে গেছিলাম। তখন আমার মনের মধ্যে হলো টয়লেটে গেছিল কোনো ইয়ে হচ্ছে, আমার কাছে স্যানিটাইজার ছিল, স্যানিটাইজার সমস্ত কিছু দিচ্ছি। ও আমাকে বলছে আমার ব্যাগের মধ্যে ক্রিম আছে, ক্রিম দাও, আমি ক্রিমও দিচ্ছি। আর প্ল্যাটফর্মে যে খুঁটির চারদিকে যে বসে থাকার যে জায়গাগুলো বানিয়েছে,
ওর শরীর খারাপ দেখে আমি লাগেজ নামিয়েছি, কুলির মাথার থেকে নামিয়ে বলছি তুমি এখানটায় বসো। এই বসতে বসতে বলছে আমার গলা জড়িয়ে আসছে, এরকম করতে করতে বসে আছে। আমি ইন দি মিন টাইম গাড়ির সিগন্যাল হয়ে গেছে, গাড়ি এসে ঢুকবে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে, গাড়ি আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি দৌড়ে, আমার পেছনেই ছিল স্টেশন মাস্টারের ওই অফিস। আমি অফিসে গিয়ে বলছি, দাদা আপনি একটু সময় গাড়িটা রাখাতে পারেন, আমি তো ট্রেনের প্যাসেঞ্জার, আমার মিসেস এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমার 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে তো অ্যাটলিস্ট 5-7 মিনিট সময় লাগবে, গাড়িটাকে যদি ইয়ে করেন। তখন এই ভদ্রলোক বলছে, গাড়ি কি হয়েছে আপনার মিসেসের, চলেন তো দেখি। ভদ্রলোক বেরিয়ে এসেছেন, আস্তে আস্তে আমাকে বলছে আপনার মিসেসের প্রেশার আছে, ডায়াবেটিস আছে। ঠিক তখনই আমাকে যেন কে ক্লিক করলো। একটা চার দোকান থেকে মাটির ভাঁড়ে, ছোট্ট মাটির ভাঁড়ে 1 ভাঁড় চিনি নিয়ে এসে আমি যখন মিসেসের মুখে দিচ্ছি, তখন ও সম্পূর্ণ সেন্সলেস। মুখে দিতেই সেন্সলেস। জলের বোতল থেকে 3 মুখ জল ওর মুখের মধ্যে দিচ্ছি, তখন আর আমি আর ধরে রাখতে পারছি না, ও মাটিতে পড়ে যাচ্ছে। ওইখানটায় বসা ছিল, ওইখানটায় বসেও থাকতে পারছে না, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। তখন আমরা 3-4 জন নিয়ে স্টেশন মাস্টারের ঘরে বেঞ্চিতে ঢুকিয়েছি। স্টেশন মাস্টার বলছে যে এই গাড়িতে আপনাকে তুলে দেওয়া যাবে না, এই পেশেন্ট নিয়ে যেতে পারবেন না। ঠিক আছে, গাড়ি প্ল্যাটফর্মে ঢুকেছে, গাড়ি বলছে আমা আপনি চিন্তা করবেন না, আমি ডাক্তার ডেকে আনছি, রেলের ডাক্তার, সমস্ত ঠিক হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই গাড়ি মিস হলেও আমি পরের গাড়িতে আপনাকে আমি প্রোভাইড করে দেবো, আপনার টিকিট কাটতে হবে। যাই হোক, 5 মিনিট ওই যে মুখে জল দেওয়ার 5 মিনিটের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে যে গাড়িটা ঢুকেছিল, তার পিছনে লাল আলোটা আমি দেখতে পাচ্ছি, আর দীপা উঠে বসে গেছে, একদম কোয়াইট অলরাইট। তার কোনো কিছু প্রবলেম হয়েছে দেখে কেউ বুঝতেও পারবে না। আমাকে বলছে চলো 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 আমরা যাই স্টেশনে যাই। এখন কথাটা হচ্ছে, ঘটনাটা ঘটলো কেন? 5 মিনিট পর বা 10 মিনিট পর যদি ঘটতো, 10 মিনিট পরে স্টেশনে আমি যদি ট্রেনে থাকতাম, আর যদি এই ঘটনাটা ঘটতো, সুগার নীল হলে লোকের এরকম অবস্থা হয়, সেটা তো আমি আর জীবনে কখনো দেখিনি। আমি ট্রেনে কি করতাম? এই মহিলাটা হয়তো ওই চলতি ট্রেনে আমার হাতেই মারা পড়তো। ঠাকুর কি করলেন? গাড়ি ছাড়ার 4টা ঘন্টা অপেক্ষা করছিলাম, ওই সময়ের মধ্যে তার কিচ্ছু হলো না। ঠিক গাড়িটা আসার 5 মিনিট আগে ও অসুস্থ হয়ে পড়লো। আমি যদি ট্রেনে এই ঘটনাটা ঘটতো, তাহলে ওকে বাঁচানো সম্ভব ছিল না। আমাকে কে দিত চিনি? আমি কোথায় পেতাম চিনি? আর এখানে যে সুগার, এই ভদ্রলোক হঠাৎ বলেছে প্রেশার আছে বা সুগার আছে, বলতেই আমার মনে হয়েছে তাহলে শিওর ওর সুগার ইয়ে হয়েছে, নীল হয়ে গেছে। আমি এনে চিনি দিয়ে দিচ্ছি, 3 মুখ জল দিচ্ছি, আমার হাতের মধ্যেই সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে নিয়ে শুয়েছি, গাড়িটা গেছে, ওর স্টেশন মাস্টারের রুমে উঠে বসে গেছে। তারপর তিনি আমাকে বলছিলেন যে আমাকে তিনি পরের গাড়ি করে দেবেন, এই সেই। আমার কোনো গুরু ভাই আমার সঙ্গে আর কেউ নেই। আগে তো এই গাড়িটা তো কিছু গুরু ভাই ছিল, কোনো গুরু ভাই নেই। আমি আর ট্রেনে যাচ্ছি না, আমি বর্ধমান থেকে গাড়ি করে তারপর ফ্লাইটে চলে আসি। নিরন্তর নিরন্তর ঠাকুর বলছেন, আমি তোমাকে সাহায্য করছি কি করছি না সেটা তোমার দেখার দরকার নয়, তুমি তার সঙ্গে আছো কিনা। কথাটা আমার মতো একটা মানুষের প্রতি ঠাকুরের এই যে বাঁচানোর 2টা কেসেই কিন্তু হয়, আমি যদি ওখানে কাটা পড়তাম সেদিন, আমার মিসেস তো জানতেও পারতো না যে কোথায় কাটা পড়ে গিয়ে মারা গেছে। কারণ আমি যে ট্রেন থেকে নেমেছি, আমার মিসেস জানে না, কোথায় কোথায় কি হতো। মিসেস চলে যেত দেওঘর, সারাটা ট্রেনে আমাকে খুঁজে পাচ্ছে না। সিচুয়েশনটা চিন্তা করেন, কি অল্পের উপর দিয়ে ঠাকুর আমার একটা মহা মৃত্যু ইয়ের থেকে রক্ষা করে আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে নিয়ে এলেন। এটা তাই হয়। ঘটনাটা যত শুনি,
যত ভাবি, ঘুমের মধ্যে যখন এখনো চিন্তা হয়, ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, যে এটা যদি ওই রকম ভাবে হতো, শিহরণে ঘুম ভেঙে যায়। দাদা মায়েরা তিনি আছেন আমাদের প্রত্যেকের সঙ্গে, নিত্যদিন আছেন। খালি দাঁড়িয়ে চিন্তা করতে হয়, প্রভু আমি আছি তোমার সঙ্গে, আমি আছি তোমার সঙ্গে। আগামী 4 তারিখ, আগামী রোববার গুয়াহাটির উৎসব, অনেকেই হয়তো যাবেন, কিন্তু তারপরের রোববার কিন্তু আমাদের উৎসব। আপনারা একজনও হাত তুলে বলতে পারবেন না আপনাদের কারুর কাছে গিয়ে আমি অর্ঘ্য চেয়েছি। কিন্তু আচার্যদেব একটা কথা বলেছিলেন, যারা সামর্থ্যের অপলাপ করে উৎসবের অর্ঘ্য দেবে, আমার ক্ষমতা আছে আমি দিচ্ছি না, সামর্থ্যের অপলাপ করে যদি অর্থ দেয়, তার ফলও কিন্তু আমাকে আপনাকেই ভোগ করতে হবে। আজকে সন্ধ্যা প্রার্থনার পর, আজকে সন্ধ্যা প্রার্থনার পর সুকুমার একটা বাণী পাঠ করছিল বিবিধ সূত্র থেকে। আমি নিচে বসে ইয়ে করতে হয় দেখে আমি প্রার্থনা ওইখানে করি, বাণীটা আমাকে আন্দোলিত করে তুললো। ভাববেন, পরে শোনাই, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বের করে রেখেছি। বিবিধ সূত্রের বিধি অধ্যায় থেকে, যার আছে সে আরো পাবে, প্রচুর ভাবে দেওয়া হবে। যার আছে সে আরো পাবে, প্রচুর ভাবে দেওয়া হবে। আর যার নাই, যদি কিছু থাকে তাও নিয়ে নেওয়া হবে। ভয় লাগে না? ভয় লাগে না? যার আছে সে আরো পাবে, প্রচুর ভাবে দেওয়া হবে। আর যার নাই, যদি কিছু থাকে তাও নিয়ে নেওয়া হবে। কারণ যারা ঐশ্বর্য সংগ্রাহী চিত্ত, যারা অর্থকে সংগ্রহ করে ধরে রাখতে চায়, তাদেরকে ঠাকুর বলছেন, কারণ যারা ঐশ্বর্য সংগ্রাহী চিত্ত, তাদের ঐশ্বর্যই আরো তর করে তোলা হবে, তাদেরকে আরো দিয়ে দেওয়া হবে। তাই কারণ যারা ঐশ্বর্য সংগ্রাহী চিত্ত, তাদের ঐশ্বর্যই আরো তর করে তোলা হবে। যদি তাই চায়, যদি সে মনে করে আমার এই টাকাটা খরচ করলে কমে যাবে, আমি সংগ্রহ করে রেখে দিলাম, তাহলে ঠাকুর বলছেন তোমাকে আরো দিয়ে দেওয়া হবে। তুমি ঐশ্বর্য সংগ্রহ করো, তোমাকে আরো তর করে তোলা হবে। আর যাদের নেই বা অকিঞ্চিতকর কিছু আছে, চাহিদাই নগণ্য, তাদের তাও কেড়ে নেওয়া হবে, তাদের তাও কেড়ে নেওয়া হবে। কেন কেন কেড়ে নেবেন? প্রিয় পরমে ভরপুর করে তোলার জন্য। আমি আমার যথা সর্বস্ব বিকিয়ে যদি তোমার চরণে স্থান পাই, আমার সমস্ত কিচ্ছু নিয়ে যাব না। সেদিন ট্রেনে কাটা পড়ে মরতে পারতাম, আমার স্ত্রী সুগার নীল হয়ে সেদিন ট্রেনের কামরায় মনে পড়ে থাকতো। কি থাকতো? যাবার সময় আমি যদি ট্রেনে কাটা পড়তাম, আমার বউ যেত আমার সঙ্গে, আমার বউ যেত না। বউ যদি সুগার নীল হয়ে মরতো, আমি যেতাম সঙ্গে না। কি নিয়ে যাব? ঐশ্বর্য না, তুমি আছো প্রভু। তাই কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, মরণ রে তুহি মম শ্যাম সমান। কেন বলেছিলেন? মৃত্যু সময় আমি যদি তার কর্মে নিজেকে নিযুক্ত রেখে যদি তার কর্মে এগিয়ে চলি, আর ঠিক তখনই আমার মৃত্যু হয়, তখন ঠাকুর এসে বলবেন, ধর আমার হাত। আমি ঠাকুরকে চর্মচক্ষে দেখিনি, কিন্তু মৃত্যুকালে এই যদি মানসিকতা আমার থাকে যে প্রভু আমি আছি, আমার এই দেহটা তোমার, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি যা বলেছো তা করার প্রচেষ্টায় আমি আমার নিজেকে নিযুক্ত রাখবো। আর এই করতে করতে যদি আমি মরি, চর্মচক্ষে যাকে আমি দেখিনি, মৃত্যু সময় তাই আমি আমার চোখের সামনে তাকে দেখতে পাবো। তাই ঠাকুর বললেন, মরণ রে তুমি মম শ্যাম সমান। শ্যামের রূপ দর্শন আমরা
তখন করতে পারবো। আঁকড়ে থাকবেন না নিজের সম্পত্তি, নিজের সমস্ত কিছু নিয়ে। আমরা ভরপুর হয়ে উঠতে চাইছি বলছে প্রিয় পরমে ভরপুর হতে চাই। এটাই আনন্দ, এটাই শান্তি, এটাই শান্তি এবং স্বস্তিতে থাকার একমাত্র পথ। আপনারা সবাই আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনারা কেন অনেক কথা বললাম, আরেকটা কথা খুব, আপনারা অনেকে অনেকে ডিপি ওয়ার্কস এর কাজ করেন, তাতে মায়েদের বা ছেলে ভাই, আমার দাদাদের অনেকের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো দয়া করে সামনের রোববারের ভেতরে মন্দিরে জমা করবেন। যদি তেমনতর হয়, আমরা কোনো একটা বিশেষ সাবজেক্টের উপরে ধর্মসভায় বা ডিপি ওয়ার্কস এর যে মিটিংটা হবে, সেটাতে কোনো একটা সাবজেক্টের উপরে আমরা নিরন্তর 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো একজন বক্তাকে বলতে দেওয়া হবে না। 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে যাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ডিপি ওয়ার্কস এর উপর আছে, কোনো সুন্দর ঘটনা আছে, কোনো জীবনীয় ঘটনা আছে, যা শুনলে মানুষ উৎফুল্ল হয়ে উঠবে, মানুষের আগ্রহ বাড়বে, তেমনতর দাদাদের মায়েদের যদি জীবনের ঘটনা থাকে, লিখে মন্দির দেবেন। আপনাদেরকে দিয়েই সেদিন উপস্থাপিত করা হবে। একটা কথা, অনেক দাদারা বা মায়েরা লিখতে পারেন, হয়তো লিখে দিয়ে দিচ্ছেন, দাদা আমি বলতে পারবো না। এমত অবস্থায় আচার্যদেব বলছেন, সে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, যিনি বলতে পারেন তার হয়ে সে নিবেদন করবে। আমরা যে অনেক আছেন না, যে আমি লিখতে পারি কিন্তু মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, তেমনতর তারকে দাঁড় করিয়ে রেখে যারা বলতে পারবেন তাদেরকে দিয়ে উপস্থাপিত করা হবে। আপনারা ঘটনাটা মনে রাখবেন আগামী রোববার, কারণ তারপরে রোববারই কিন্তু আমাদের উৎসব। প্রত্যেক উৎসবে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, আর্থিক, শারীরিক, মানসিক সমস্ত সহযোগিতা আমরা সৎসঙ্গ বিহার শিলচরের তরফ থেকে প্রত্যেকের সাহায্য, সহযোগিতা, সহানুভূতি আমরা কামনা করি। জয় গুরু।